সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ বা বিবিএস থার্ড ইয়ার আছো, তোমাদের জন্যই অ্যাডভান্স অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে কোম্পানিজ ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে একটা সাজেশন নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে আজকের সাজেশনটার প্রশ্নটা একটু খেয়াল করো, তারপর এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসলে সেটাকে কীভাবে সলভ করবো সেটা দেখাবো। আর বলে রাখি, এটা একটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা অনার্স থার্ড ইয়ারের একটা ইয়ার কোয়েশন। এই ইয়ার কোয়েশনটাকে আমি তোমাদের সলভ করে দেখাবো, একটু খেয়াল করবা। বিবিএ/বিবিএস থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং, প্রশ্নটা একটু মন দিয়ে যদি খেয়াল করো। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অফ এ লিমিটেড অ্যাজ অন 31st December 2014 প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটেন্ড আর্নিং স্টেটমেন্ট। অর্থাৎ এ লিমিটেডের নিচে কিছু তথ্য দেওয়া হলো, এই তথ্যগুলোর ভিতর থেকে একটা ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে বললে কীভাবে করবা, এবং রিটেন আর্নিং যেটা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বললে কীভাবে করবো সেটা দেখাইতে বলছে। তো আমরা জানি এই তথ্যের ভিতরে আমাদের যে একটা ট্রায়াল ব্যালেন্স রেয়ামিল আছে, সেটা হলো ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে সকল খরচ, এই যে ডেবিট দিকে যে টাকাগুলো আছে সেগুলো হয় খরচ অথবা সম্পদ অথবা উত্তোলন থাকে, আর ক্রেডিট দিকে থাকে আয়, দায় অথবা মূলধন। আমরা সেটা জানি, সেজন্য এটা আলোচনা করার দরকার নেই। আমরা ডেবিট দিকেরগুলোকে ধরবো, হয় খরচ আছে এখানে অথবা সম্পদ অথবা উত্তোলন আছে, আর ক্রেডিট দিকেগুলো ধরবো হয় আয়, না হয় দায়, না হয় মূলধন। এরপরে আমাদের এডিশনাল কিছু ইনফরমেশান আছে, খেয়াল করো। এডিশনাল ইনফরমেশানগুলো তুমি যদি একদম ABC দিয়ে করা আছে, এ নাম্বারে লেখা আছে ক্লোজিং স্টক টাকা 12,000, বি নাম্বার আছে মেক এ প্রভিশন ফর ব্যাড ডেটস অ্যাট আ রেট অফ 10% অন ডেটর্স, অর্থাৎ দেনাদারের উপর 10% অনাদায়ী দেনা সঞ্চয়ী দত্ত বলছে। সি নাম্বার দিয়ে আছে ডিভিডেন্ড প্রপোজড অ্যাট দ্য রেট অফ 10%, অর্থাৎ প্রস্তাবিত লভ্যাংশ 10%। ডি নাম্বার আছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ টাকা 1,000, অর্থাৎ জেনারেল রিজার্ভে স্থানান্তর করতে হবে সাধারণ সঞ্চয়তে 1,000 টাকা। ই নাম্বার লাস্ট সমন্বয় যেটা ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টু বি চার্জড অ্যাট দ্য রেট অফ 10%, ঠিক আছে, অর্থাৎ মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের মেশিনের উপর অবচয় ধরতে বলছে। তো মেশিনের উপর অবচয় ধরার আগে আমরা এই যে নাম্বার সমন নিয়ে আমি কথা বলতেছি, আমরা টোটাল প্রশ্নের ভিতরে দেখলাম মেশিন নাই। টোটাল প্রশ্নের ভিতরে কি নাই? মেশিন নাই। তাহলে আমরা মেশিনের উপর কীভাবে অবচয় ধরবো এবং মেশিন কোথায় পাবো? এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ধরনের কোনো কিছুর স্থায়ী সম্পদের অবচয় ধরতে বললে যদি সেই স্থায়ী সম্পদটা না থাকে, তাহলে আমাকে রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিটটা যোগ করে দেখতে হবে। অর্থাৎ ওয়ার্কিং করে তুমি একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারো। সেই ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিটের মধ্যে, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যে পার্থক্য বের হবে সেটাই হবে কি? মেশিনারি। অর্থাৎ ডেবিট দিকে যদি কোনো শর্ট আছে সে টাকাটা আমরা মেশিনারি হিসেবে লিখব। তো আমরা এই যে একটা ট্রায়াল ব্যালেন্স লেখা আছে, এই ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা একটু শুদ্ধ করে যদি লিখি তাহলে আমরা দেখতে পারবো। একটু ট্রায়াল ব্যালেন্সের জন্য ঘর রেডি করব। খেয়াল করো, আমাদের এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের ক্যাপিটাল 40,000 ক্রেডিট দিক আছে, আমাদের স্টক সেটা ডেবিট দিক আছে, পার্সেস ডেবিট দিক আছে, সেলস ক্রেডিট দিক আছে, এক্সপেন্সেস ডেবিট দিক আছে, ঠিক আছে, স্যালারিজ ডেবিট দিক আছে, 5% ইনভেস্টমেন্ট সম্পদ ডেবিট দিক আছে, ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স ডেবিট আছে 14,200, ক্রেডিট 12,030, ক্যাশ 21,730, ট্যাক্সেশন প্রভিশন ক্রেডিট দিকে 10,620, ট্যাক্স পেইড 3,100, রিটেন আর্নিং ক্রেডিট দিকে আছে 6,050, কলস ইন এরিয়ার অর্থাৎ বকেয়া তলব 500 টাকা। তাহলে আমাদের ওয়ার্কিংটা আমরা যদি এখানেও চাইলে করে ফেলতে পারি, আমরা এই ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফলের ভিতরে কি পার্থক্য আছে সে পার্থক্যটা আমরা একটু বের করব। তো প্রশ্নের ভিতরে আমি করে দেখাচ্ছি, তোমরা পরীক্ষার হলে ওয়ার্কিং হিসাবে আলাদাভাবে করে দেখাবা, ঠিক আছে? পরীক্ষার হলে আলাদাভাবে প্রথমে আমি ডেবিট দিকেরগুলো একটা টাকা যদি লিখি, যে 3,400 প্লাস 29,160 প্লাস 2,820 প্লাস 3,100 প্লাস 20,000 প্লাস 14,200 প্লাস 21,730 প্লাস 3,100 প্লাস 500, তাহলে কিন্তু আমার টোটাল ডেবিটের যোগফল হয়
98,010। আমি যদি কোথাও একটু লিখে রাখি যে আমাদের 98,010 টাকাটা, আমি এখানে ডেবিটের যোগফল এটা, ঠিক আছে, আমি 98,010 এটা লিখলাম, এটা ডেবিট। আবার দেখি ক্রেডিটের যোগফল কত। আমরা যদি ক্রেডিটেরগুলো যোগ করি তাহলে ক্রেডিট আছে একটা 40,000, ঠিক আছে, প্লাস তারপর আছে 37,310 প্লাস 12,030 প্লাস 10,620 প্লাস 6,050। তাহলে আমাদের ক্রেডিটের যোগফল হয় 1,06,010। তাহলে আমাদের ক্রেডিটের যোগফল কত? 1,06,010। আমি বোঝার জন্য এই জিনিসগুলো একটু লিখলাম। এখন তুমি দেখো, এই আমার ক্রেডিটের যোগফল 1,06,010, তাই না? ডেবিটের যোগফল 98,010। তাহলে দুইটার পার্থক্য কত? -98,010। আমি যদি বিয়োগ করি ডেবিটের যোগফল থেকে, তাহলে আমার আছে 8,000। পার্থক্য আসে কত? 8,000 পার্থক্য আসে, দেখো ক্যালকুলেটারে। তো এই 8,000 টাকাটাই আমাদের কিন্তু মেশিনারি হবে। কি হবে? মেশিনারি। সেজন্য আমি জাস্ট এই জায়গায় তোমাদেরকে বোঝার জন্য মেশিনারি 8,000 লিখে দিলাম। তাইলে আমার টোটাল যোগফলটা হবে কত? 1,06,010। তাহলে আমি 1,06,010 ডেবিটেরও যোগফল এবং ক্রেডিটেরও যোগফল 1,06,010 ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাইলে তোমরা এই কাজটা কীভাবে করবা? এই কাজটা তোমরা নিজের একটা ওয়ার্কিং করবা পরীক্ষার হলে। কি করবা? ওয়ার্কিং 1 দিয়ে একটা ট্রায়াল ব্যালেন্স রেডি করবা। ট্রায়াল ব্যালেন্সে এই যে ডেবিট ক্রেডিট যেগুলো আছে সব লিখে দিবা। তারপরে তোমরা ডেবিট এবং ক্রেডিটের যোগফলটা লিখে যেটা বড় সেটা উভয় পাশে লিখবা। লিখার পরে বড় যোগফল, অর্থাৎ যেটা বড় যোগফল সেখান থেকে ছোট যোগফলটা মাইনাস করে দিলে, অর্থাৎ ক্রেডিটের যোগফল থেকে ডেবিটের যোগফল মাইনাস করে দিলে দেখবা 8,000 টাকা শর্ট আসবে। এই 8,000 টাকায় হবে কি? মেশিনারি। এখন আমার অঙ্কে সুবিধা হবে, ওই মেশিনের উপরে আমি 10% ধরবো। এখন আমরা আমাদের কাজে চলে যাই, মূল কাজে। আমাদের মূল কাজ প্রথমে আমাদেরকে করতে হবে কি? প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। এই যে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, একটা রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, এই দুইটাই। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং রিটার্ন আর্নিং স্টেটমেন্ট এখন শুরু করতে পারবো। প্রথমে যে কাজটা করব, ইনকাম স্টেটমেন্টের জন্য একটা ঘর রেডি করব, ঠিক আছে। তো খেয়াল করো একটু মনোযোগ দিয়ে। ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা একটা ঘর রেডি করতেছি। পার্টিকুলার টাকা দিয়ে আমরা 3টা টাকার ঘরও দিতে পারি, চাইলে 2টা টাকার ঘরও দিতে পারি। 1 2 3, 3টা টাকার ঘর দিয়ে দিলাম। 3টা টাকার ঘর দেওয়ার পরে আমরা ঘরের ভিতরে প্রথমে অ্যাকাউন্ট টাইটেল লিখব, অ্যাকাউন্ট টাইটেলস। তারপরে সবগুলো টাকার ঘর, টাকা, দ্বিতীয় টাকার ঘর এবং সর্বশেষ তৃতীয় টাকার ঘর। ওকে, প্রথমে কোম্পানির নাম যেটা সেটা লিখব, এ লিমিটেড লিখলাম আমি, এ লিমিটেড। তারপরে আমি দেব ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2014, যত সাল লেখা আছে তত সাল। তাহলে ইনকাম স্টেটমেন্টের ঘর আমাদের শেষ। ইনকাম স্টেটমেন্টে কী কাজ করতে হয় সেটা আমরা সবাই জানি। ইনকাম স্টেটমেন্টে বেসিক্যালি করতে হয় নেট ইনকাম বের করতে হবে। তবে কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নেট ইনকাম বের করতে হলে আমাদেরকে 3টা ধাপ অতিক্রম করতে হয়। কয়টা ধাপ? 3টা ধাপ। প্রথমে গ্রস প্রফিট বের করতে হবে, তারপর অপারেটিং ইনকাম বের করতে হবে, ফাইনালি আমরা নেট ইনকাম বের করব। এখন এই 3টা ধাপ আমরা কীভাবে বের করব সেই জিনিসটা একটু দেখব। প্রথমে বলছিলাম কি? গ্রস প্রফিট বের করতে হবে। গ্রস প্রফিট বের করার একটা সূত্র আছে। গ্রস প্রফিট বের করার সূত্র হলো, আমরা যখন অপারেটিং রেভিনিউ অর্থাৎ সেলস থেকে, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট। সেজন্য আমরা প্রথমে সেলসটা লিখব। প্রথমে কী লিখব? সেলস। আমাদের সেলসের পরিমাণ একটু খেয়াল করো, প্রশ্নের ভিতরে কত টাকা আছে। তাহলে আমরা প্রশ্নের ভিতরে প্রথমে যদি দেখি আমাদের সেলসটা আছে একদম কোন জায়গায়, ফাইনালি যদি আমরা খেয়াল করি সেলসের পরিমাণ
পার্সেস অ্যান্ড সেলস লেখা আছে, দেখো এই যে পার্সেস অ্যান্ড সেলস, এখানে পার্সেসটা হলো ডেবিট দিকে, ঠিক আছে, আর সেলসটা হবে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে আছে কত, 37,310। তাহলে আমরা সেলসটা লিখে ফেললাম, একদম লাস্ট করে দিয়ে দিচ্ছি, যেহেতু কোনো রিটার্ন নাই, সেলস রিটার্ন থাকলে দ্বিতীয়বারে দিলাম 37,310। সেলসের সাথে যদি কোনো কাজ থাকতো, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বা আনরেকর্ডেড সেলস, তাহলে আমরা সেকেন্ড করে লিখে যোগ করে লাস্ট করে আনতাম। এখন সেলস থেকে আমরা মাইনাস করব কি, কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করবো, লেস কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে, সেই জন্য আমি লিখছি লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড আমার প্রশ্নের ভিতরে দেয়া নাই, কস্ট অফ গুডস সোল্ডটা কিন্তু বের করতে হয়। কস্ট অফ গুডস সোল্ডটা প্রশ্নের ভিতরে রেডিমেড দেওয়া থাকে না, এই কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে প্রশ্ন থেকে। কেউ বের করবো, কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হলো ওপেনিং স্টক অ্যাট পারচেস মাইনাস ক্লোজিং স্টক। এখন এই প্রশ্নের ভিতরে দেখো এই যে স্টক দিয়ে 1 দেওয়া আছে, তাই না, তাহলে এটা ওপেনিং স্টক, এটার সাথে এই যে পার্সেস যেটা আছে ডেবিট দিকে, সে পার্সেসটা প্লাস করব এবং ক্লোজিং স্টকটা মাইনাস করব। ক্লোজিং স্টক আছে সমন্বয়ে, দেখো এই যে এ নাম্বারে ক্লোজিং স্টক টাকা 12,500। তাহলে আমরা ওপেনিং স্টকের সাথে পার্সেস প্লাস করে আমরা যখন এই ক্লোজিং স্টকটা মাইনাস করে দিব, আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা প্রথমে কী লিখব, ওপেনিং স্টক, ওপেনিং স্টক, আমাদের ওপেনিং স্টকটা যেটা স্টক দিয়ে এক আছে সেটা 3,400 টাকা, সেকেন্ড করে লিখলাম, ঠিক আছে, সেকেন্ড করে লিখলাম 3,400। ওপেনিং স্টকের পরে আমরা লিখব কি, পার্সেস, এটার সাথে অ্যাড করব, অ্যাড পার্সেস, পার্সেসের পরিমাণ আমাদের প্রশ্নে আছে 29,160 টাকা, তাহলে লিখলাম 29,160। এখন 3,400 এবং 29,160 যদি আমরা প্লাস করি, তাহলে আমাদের টাকা হয় 32,560 টাকা, 32,560। তার সাথে আমরা মাইনাস করব লেস ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টকের পরিমাণ 1 নং সমন্বয়ে ছিল, যেটা বলছিলাম খেয়াল করো, ক্লোজিং স্টক 1 নম্বর সমন্বয়ে 12,500। তাহলে আমরা 12,500 টাকা যেটা আছে সেটাই লিখব, লিখে মাইনাস করে দেব। তাহলে 32,560 থেকে 32,560 মাইনাস 12,500 মাইনাস করলে হয় কত, 20,060 টাকা। এই 20,060 টাকার নাম দেব আমরা কস্ট অফ গুডস সোল্ড। আসলে এই 20,060 টাকা যেটা বের হয়েছে সেটা কি, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে খেয়াল করো, এই কস্ট অফ গুডস সোল্ড 20,060 যেটা, এই 37,310 টাকা থেকে আমরা মাইনাস করলে, 37,310 থেকে 20,060 টাকা যদি আমরা মাইনাস করি, ক্যালকুলেটারে দেখো 37,310 মাইনাস 20,060, তাহলে আমার টাকা হয় কত, 17,250। এই 17,250 টাকার নাম হবে গ্রস প্রফিট। কী বের হবে, এটা গ্রস প্রফিট। তাহলে আমরা গ্রস প্রফিটটা পেয়ে গেলাম, ঠিক আছে, এটারে নাম দিব গ্রস প্রফিট, ওকে। তাহলে আমরা গ্রস প্রফিট পেয়ে গেলাম। এই গ্রস প্রফিট থেকে আমরা যদি অপারেটিং এক্সপেন্সেসগুলো মাইনাস করি, কি মাইনাস করব, অপারেটিং এক্সপেন্সেস, তাহলে আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম। তাহলে আমরা লেস অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ কত কত আছে দেখো, কী কী আছে, সানড্রি এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেস, পর্যায়ক্রমে আমরা যদি দেখি, এই যে এক্সপেন্সেস লিখে 3,100 আছে, ঠিক আছে, তারপর আছে কি স্যালারিস দিয়ে, তারপরে এক্সপেন্সেস 2,820, এটা সানড্রি এক্সপেন্সেস নাম দিতে পারি, শুধু এক্সপেন্সেস যেটা আছে। তারপরে আছে তোমার ব্যাড ডেটস, ব্যাড ডেটস কোথায় দেখবো, এই যে আমাদের বি নাম্বার সমন্বয়ে, মেক এ প্রভিশন ফর ব্যাড ডেটস এট দ্য রেট অফ 10% অন ডেটর্স, অর্থাৎ দেনাদারের উপর অনাদায়ী দেনা সঞ্চয় সেটা। তারপরে ফাইনালি আমাদের যে ডি নাম্বার, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 10%, অর্থাৎ যে আমরা 8,000 টাকা ডেপ্রিসিয়েশন বেড়েছিল তার 10% 800 টাকা, সেটাও কিন্তু অপারেটিং এক্সপেন্সেস। তাহলে আমরা অপারেটিং এক্সপেন্সেস পাইলাম কটা, 4টা। সেই 4টা এক্সপেন্সেসগুলো আমরা একটু লিখি, খেয়াল করো। প্রথমে সানডে এক্সপেন্সেস, সানডে এক্সপেন্সেসের পরিমাণ প্রশ্নের ভিতরেই দেওয়া আছে। সানডে এক্সপেন্সেস হচ্ছে 2,820, প্রথম ঘরে লিখতে পারি অথবা সেকেন্ড ঘরে লিখি, যেহেতু সমন্বয় নেই, 2,820। তারপরে আছে স্যালারিস এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেসের পরিমাণ আছে 3,100। তারপরে আছে ব্যাড ডেট এক্সপেন্সেস, এই ব্যাড ডেটটা আমরা কীভাবে বের করব,
ব্যাড ডেটটা আমাদের যে দেনাদার আছে 14,200 টাকা ব্যাড ডেট, সেই দেনাদারের উপর অর্থাৎ ডেটর্সের উপর একটু খেয়াল করো। এই যে ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স অর্থাৎ ডেবিট ডিকেটটা ডেটর্স 14,200, সেই 14,200-র উপরে আমরা 10% ধরবো। তাহলে 14,200 গুণ 10%, তাহলে হবে কত? 1420। 1400 কত হবে? 20। তারপরে আছে ডেপ্রিসিয়েশন। আমরা ডেপ্রিসিয়েশন যদি ধরি তাহলে মেশিনারি কত আছে? মেশিনারির পরিমাণ আছে 8,000। কিছুক্ষণ আগে যে আমরা বের করছি ওয়ার্কিং করে, সে 8,000 টাকা। 8,000-এরই 10% 800। 8,000-এর 10% কত? 800। তাহলে 2,820, 3,100, 1,420, 800 আমরা যদি যোগ করি তাহলে হবে 8,140। 8,140। এখন তুমি দেখো এই যে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্সেস 8,140, আর আগে গ্রস প্রফিট বের হয়েছিল কত? 17,250। 17,250 থেকে যদি 8,140 মাইনাস করে দিই তাহলে হবে 9,110। এই 9,110-এর নাম হবে অপারেটিং ইনকাম। এটার নাম কি হবে? অপারেটিং ইনকাম। ঠিক আছে, অপারেটিং ইনকাম আমরা পেয়ে গেলাম 9,110। এই নন অপারেটিং ইনকাম সাথে আমরা যখন নন অপারেটিং ইনকামগুলো প্লাস করব এবং নন অপারেটিং এক্সপেন্সেসগুলো মাইনাস করব, তাহলে আমরা পেয়ে যাব কি? নেট ইনকাম। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করব, নন অপারেটিং ইনকাম অথবা নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম। এখন তুমি দেখো এই নন অপারেটিং ইনকাম বলতে আমরা কোনগুলোকে বুঝি? আমরা জানি নন অপারেটিং ইনকামকে, যেটা বাংলায় অব্যবসায়িক মুনাফা বলা হয় বা পরিচালন মুনাফা, সেটা হলো বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এগুলাই। তো আমরা এই প্রশ্নের ভিতরে যদি একটু দেখি, খেয়াল করো ইনভেস্টমেন্ট লিখা আছে। এই যে 5% ইনভেস্টমেন্ট, প্রশ্নের দিকে একটু খেয়াল করো। 5% ইনভেস্টমেন্ট এবং পাশে লিখা আছে 1/7/2014। তাহলে অঙ্কটাও কিন্তু 2014 সালে। ঠিক আছে, তাহলে 1/7 মানে জুলাই মাসের 1 তারিখ থেকে তারা বিনিয়োগ করছে। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমাদের হিসাব করি হয় 6 মাস। তাহলে আমরা এই 20,000 টাকার 5% হয় কিন্তু কত? 20,000-এর 5% হয় 1,000। 1,000 হয় পুরো বছরের। আর যদি এটা অর্ধ বছরের ধরি তাইলে 1,000-এর অর্ধেক হবে কত? 500 টাকা। তাহলে আমরা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট যেটা, সেটা প্লাস করব। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সেই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা আমরা কীভাবে বের করব? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা বের করব 20,000 ইন্টু 5% ভাগ 2। তাহলে 20,000-এর 5% 1,000, 1,000-এর অর্ধেক হবে 500 টাকা। তাহলে আমরা 500 টাকা প্লাস করে দিব। তাহলে 9,110 থেকে 9,110-এর সাথে আমরা যদি 500 টাকা প্লাস করে দিই তাহলে হবে 9,610 টাকা। এখন আমরা দেখব যে আর কোনো সমন্বয় আছে নাকি। প্রশ্নের ভিতরে অল ট্যাক্সেশন প্রভিশন একটু খেয়াল করো। আমাদের প্রশ্নের ভিতরে যদি একটু ট্যাক্সেশন প্রভিশন যেটা আছে 10,620, এটাও কিন্তু আমরা প্লাস করে দেব পুরাতন সংশোধিতটা। তাহলে আমরা এট অল ট্যাক্সেশন প্রভিশন নামে এটাও প্লাস হবে। এট অল ট্যাক্সেশন প্রভিশন। ঠিক আছে, অল ট্যাক্সেশন প্রভিশন আমি সংক্ষেপে লিখলাম। এবং সেটা টাকার পরিমাণ কত একটু দেখো। এই যে ট্যাক্সেশন প্রভিশন আছে 10,620, এটাও যদি আমরা প্লাস করি তাইলে হবে কত? 9,610 প্লাস 10,620 প্লাস করলে হবে 20,230 টাকা। 20,230, এটাই হবে নেট ইনকাম। এটা কি হবে? নেট ইনকাম। তাহলে আমরা নেট ইনকাম যেটা চাইছে, অর্থাৎ আমরা যে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে প্রশ্নের ভিতরে, এই যে প্রশ্নে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট বলছে অ্যান্ড রিটেন আর্নিং স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের যে মূল কাজ সেটা আমরা করলাম। ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা বেসিক্যালি কী বের করি? নেট ইনকাম। সেই নেট ইনকামটা বের করলাম। নেট ইনকামের পরে আমরা এখন রিটেন আর্নিং স্টেটমেন্টে যাব। খেয়াল করো, অর্থাৎ আমরা এই প্রশ্নের প্রথম অংশটা করছি প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটেন আর্নিং স্টেটমেন্ট। তাহলে অ্যান্ডের পরের অংশটা এখন করব, ছোট্ট একটা রিটেন আর্নিং স্টেটমেন্টের জন্য করবো আমরা। ঠিক আছে, তো একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে হয়তো বা তোমরা বুঝবা। আরেকটা ঘর করতেছি আমি, 3টা টাকার ঘর দিয়ে বা 2টা টাকার ঘর দিয়ে করা যায় রিটেন আর্নিং স্টেটমেন্ট, এবং এটা খুব ছোটো হবে তুলনামূলকভাবে। রিটেন আর্নিং স্টেটমেন্টের বাংলা অর্থ হলো কি? সংরক্ষিত আয়।
করলাম, 3টা টাকার ঘর রেডি করলাম। 3টা টাকার ঘরের মধ্যে আমরা ফার্স্টে উপরে কোম্পানির নাম লিখতে হয়, সেটা লিখব এ লিমিটেড। তারপরে লিখব রিটেন্ড আর্নিং স্টেটমেন্ট, রিটেন্ড আর্নিং স্টেটমেন্ট। তারপরে আমরা তারিখ দিব ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2014। লিখার পরে এখানে আমরা অ্যাকাউন্ট টাইটেল লিখব, অ্যাকাউন্ট টাইটেল, টাকার ঘরে টাকা টাকা লিখে যাবো, জাস্ট টাকা টাকা টাকা। এখন খেয়াল করো, আমরা যে রিটেন আর্নিং স্টেটমেন্ট করতেছি, একটু যদি খেয়াল করো, এই রিটেন আর্নিং স্টেটমেন্টের একটা স্ট্রাকচার আছে, একটা গঠন আছে। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে প্রশ্নের ভিতরে যদি রিটেন আর্নিং থাকে সেটা ওপেনিং ব্যালেন্স হিসাবে লিখব, তার সাথে কারেন্ট ইয়ারের যে প্রফিট, অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমরা ইনকাম স্টেটমেন্ট করছি সেই প্রফিটটা যোগ করব। ইনকাম ট্যাক্স পেড থাকলে সেটা মাইনাস করব, প্রপোজ ডিভিডেন্ড থাকলে মাইনাস করব, এবং ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ থাকলেও মাইনাস করব। তাহলে আমরা একটু প্রশ্নের ভিতরে দেখি আগে কোনো রিটেন আর্নিং আছে নাকি। খেয়াল করো, এই যে প্রশ্নের ভিতরে প্রথমে রিটেন্ড আর্নিং 1/1/14 লেখা আছে, ঠিক আছে? তার মানে এটা ওপেনিং রিটেন আর্নিং। তো আমরা প্রথমে ওপেনিং ব্যালেন্সটা একটু লিখব, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সের পরিমাণ কত? ওপেনিং ব্যালেন্সের পরিমাণ হলো 6050, সেটা লিখলাম, প্রশ্ন থেকে দেখে লিখলাম। তার সাথে বলছিলাম কি, যে কারেন্ট ইয়ারের নেট ইনকাম যেটা, অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে এই যে ইনকাম স্টেটমেন্ট করে আমরা যে একটা নেট ইনকাম বের করছি, দেখো এই যে 20,230, সেটাই কারেন্ট ইয়ারের নেট ইনকাম, সেটা আমরা প্লাস করব। ওকে, তো আমরা এখন এর সাথে দিব প্লাস, লিখব এট কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিটের পরিমাণ কত? কারেন্ট ইয়ার প্রফিটে 20,230, 20,230। এখন তুমি দেখো 6050-এর সাথে 6050 প্লাস 20,230 যদি প্লাস করি হবে 26,280 টাকা। তাই লিখলাম 26,280। ওকে, তার থেকে ইনকাম ট্যাক্সটা মাইনাস করব, লেস ট্যাক্স পেইড। ট্যাক্স পেইডের পরিমাণ অথবা ইনকাম ট্যাক্স পেইড, ইনকাম ট্যাক্স পেইড, সেই ইনকাম ট্যাক্স পেইডের পরিমাণ আছে কত? আমাদের এই যে ট্যাক্স পেইড আছে 3,100, তাই লিখলাম 3,100। এখন 26,280 থেকে আমরা যদি 3,100 মাইনাস করি তাহলে হবে 23,180, 23,180। ওকে, তারপরে আমরা প্রপোজ ডিভিডেন্ডটা মাইনাস করব, লেস প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজড ডিভিডেন্ড, ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড কত বলছে দেখো, প্রপোজ ডিভিডেন্ড 10% বলছে না। এখন খেয়াল করো, এই প্রপোজ ডিভিডেন্ডটা ধরা হয় ক্যাপিটালের উপরে। আমাদের যে প্রশ্নের ভিতরে ইস্যুড ক্যাপিটাল আছে 40,000, সেই 40,000 থেকে কলস ইন এরিয়ার, এই যে কলস ইন এরিয়ার বকেয়া তলব 500টা মাইনাস করে যে টাকা থাকবে, 40,000 থেকে 500 মাইনাস করলে 39,500, সেই 39,500-র উপরে 10% হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, বোঝার জন্য আমি একটু লিখে দিচ্ছি, 40,000 মাইনাস 500 গুণ 10%, তাইলে হবে 3,000 কত? 950, 3,950। এটাও মাইনাস করে দিব। তাহলে আমরা 23,180 মাইনাস 3,950 মাইনাস করলে হবে 19,230, 19,230। তারপরে আমরা যে কাজটা করব, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এটাও মাইনাস করে দিব, লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, জিআর দিয়ে জেনারেল রিজার্ভ বোঝাইছে। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত পার্সেন্ট একটু যদি তুমি খেয়াল করো, প্রশ্নের মধ্যে আছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ টাকা 1,000, তাহলে আমরা 1,000টাই মাইনাস করে দিলে 1,000, তাহলে আমার টাকা হবে 18,230। এই 18,230 যে টাকাটা আসছে এটাকে ক্লোজ করে দিব। এটাই হলো কি ইন্ডিং রিটেন আর্নিং অথবা ক্লোজিং রিটেন আর্নিং, অর্থাৎ ফাইনালি আমরা এটা বের করার জন্যই আমরা এই রিটেন আর্নিং স্টেটমেন্টটা করি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। শেষ করতে করতে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা নতুন হয়ে থাকলে। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, বন্ধুবান্ধবদেরকে লিঙ্কটা জানিয়ে দিবা। সবাইকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য উৎসাহিত করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।